দর্শক, এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে সরাসরি যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সাতক্ষীরায়, সেখানে আছেন সহকর্মী সজল দাস। সজল, জানাবেন যে উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে কিনা, এবং ইতিমধ্যে পায়রা মোংলা সমুদ্র বন্দরে তো 10 নম্বর মহা বিপদ সংকেত চলছে। সব মিলিয়ে কি দেখছেন জানাবেন আমাদের। সোহাগ, উপকূলে প্রভাব একটু একটু করে পড়ছে মনে হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি সাতক্ষীরার শ্যামনগরের একেবারেই যে উপকূলবর্তী এলাকা, আমি যেখানে রয়েছি এটা হচ্ছে কপোতাক্ষ নদ। এই মুহূর্তে কপোতাক্ষ নদের যে ঢেউয়ের যে মাত্রা সেটি কিছুটা বেড়েছে, যেহেতু এই নদটি পুরোপুরি সমুদ্রের সাথে যুক্ত, এবং এর ঠিক বিপরীত পাশে একটি বদ্বীপ অঞ্চল, সেখানে মানুষের বসবাস। এবং সবসময় যেটি বলা হয় যে উপকূলের যারা এই ধরনের দ্বীপে বসবাস করেন তারা সাধারণত এই ধরনের ঘূর্ণিঝড়গুলোতে অতিরিক্ত ক্ষয়ক্ষতির সম্মুখীন হন কিংবা হওয়ার সম্ভাবনার মধ্যে থাকেন। আর যে কারণে এই জায়গার মানুষগুলোকে সরিয়ে নেওয়ার জন্য প্রশাসন সবসময় তৎপরতা দেখায়। কিন্তু যেহেতু এবারের ঘূর্ণিঝড়ের এখন পর্যন্ত যে চরিত্রটি সেটি আসলে কিছুটা ভিন্ন রকম, কারণ এই কারণেই আবহাওয়া অফিসের যে বার্তাগুলো সেগুলো আমাদের কাছে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে না, এই বাস্তব চিত্রের সাথে মিলছে না। আমি একজন আবহাওয়াবিদের সাথে কথা বলছিলাম, তিনি যেটি বলছিলেন যে সাধারণত যেটি অতি প্রবল কিংবা শক্তিশালী ঘূর্ণিঝড় হয়ে উপকূলে আঘাত হানে, সেটি সাধারণত যেটি উৎপত্তিস্থল থেকে শক্তি সঞ্চয় করে তীরে এসে আঘাত হানে। কিন্তু যেই ঘূর্ণিঝড়টি পানির উপরে বেশিক্ষণ থাকে, অর্থাৎ বেশি দূর থেকে উপকূলবর্তী অঞ্চল পর্যন্ত যাত্রা করে, সেই জায়গাটিতে আসলে তারা সেই ঘূর্ণিঝড়টি বেশ শক্তি হারায়। আপনি দেখছেন আমি যে জায়গাটিতে রয়েছে তার ঠিক বিপরীত পাশে হচ্ছে সুন্দরবন, এবং আরেকটি পাশে হচ্ছে সেই বদ্বীপ অঞ্চল, মানুষের বসবাস, এবং তার পাশ দিয়ে জেলেপল্লীতেও মানুষের বসবাস রয়েছে। সাধারণত যেহেতু পায়রা বন্দর এবং মংলা বন্দরে এরই মধ্যে 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে, এর বাইরে বলা হচ্ছে যে সাতক্ষীরা থেকে শুরু করে বাগেরহাট, পটুয়াখালী হয়ে এই ঘূর্ণিঝড়টি এগোবে কিংবা বেরোবে। সে কারণে এই অঞ্চলগুলোতে আগেভাগেই বাড়তি সতর্কতা জারি করা হয়েছে, আগেভাগেই নেওয়া হয়েছে নানান ধরনের পদক্ষেপ। কিন্তু এই একেবারে তীরবর্তী, একেবারে উপকূলবর্তী যে মানুষগুলো বসবাস করে, যে মানুষরা সব থেকে বেশি ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে, তাদেরকে সরানোর ব্যাপারে তেমন তৎপরতা কিন্তু আমার চোখে পড়েনি। কারণ একটি বিষয় হচ্ছে এই জায়গার মানুষগুলোকে এখান থেকে সরানো যেমন কঠিন, যেটি সবাই বলছিলেন, এবং তার পাশাপাশি এই মানুষগুলো এখান থেকে সরতে চান না। আর এই ঘূর্ণিঝড়ের এখন পর্যন্ত যে পরিবেশ, মানুষ যেহেতু অভ্যস্ত এই ধরনের পরিবেশে, আগে তারা অভিজ্ঞতা আছে, সে কারণে তারা এখন পর্যন্ত কিছু মনে করছেন না। কারণ উপকূলে এখন পর্যন্ত যতটুকু এসছে একটু মৃদুবন্ধ, একটু বাড়তি বাতাসের প্রবাহ, যেটি বলা হচ্ছে আজকে সন্ধ্যা নাগাদ এই প্রবাহ বাড়বে। আর যদি একটু মেঘের কথা বলি, আমি গতকালকে রাতে আসার পথে ফরিদপুর, মাগুরা সহ বেশ কিছু জায়গায় দেখেছি গুড়ি গুড়ি বৃষ্টি হতে। ফরিদপুরে কয়েকটি জায়গায় বেশ জোরে বৃষ্টি হচ্ছিল, মুষলধারে বৃষ্টি হচ্ছিল। কিন্তু আজকে সকাল থেকে আমি ভোর থেকেই এই সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছি, কোনো জায়গায় কিন্তু তেমন বৃষ্টিপাত হয়নি, একেবারেই গুড়ি গুড়ি মৃদু বৃষ্টি হয়েছে, যেটি আসলে শঙ্কা বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়টি নিয়ে। তার কারণ ঘূর্ণিঝড়ের কেন্দ্রে 50 থেকে 60 কিলোমিটার গতি, যেটি 88 কিলোমিটার গতি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বজ্রসহ, যেখানে উৎপত্তিস্থল সেখান থেকে এখন পর্যন্ত 300 কিলোমিটার দূরে রয়েছে যেটি বলা হচ্ছে। কিন্তু সাধারণত ঘূর্ণিঝড়ের প্রভাবে যখন 300 কিলোমিটার কিংবা এর আশপাশে থাকে, এই ধরনের অবস্থায় বৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ের যে গতি কিংবা যে শক্তি সেটি কিছুটা হ্রাস পায়, এমন একটি সাধারণ ধারণা কিংবা সাধারণ একটা গণনা রয়েছে আবহাওয়াবিদদের। কিন্তু এই ঘূর্ণিঝড়টি যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেই কারণে বলা হচ্ছে যে যখন উপকূলে আঘাত হানবে তখন এর শক্তি যেটি থাকবে, যদিও বলা হচ্ছে যে এটি সুপার সাইক্লোন নয়, এটি অতি প্রবল ঘূর্ণিঝড় হয়ে 120 থেকে 30 কিলোমিটার গতি হতে পারে সর্বোচ্চ। কিন্তু তারপরে ওই পুরো শক্তিটি নিয়ে আসলে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আর এ কারণেই একটা শঙ্কা থেকে যাচ্ছে যে এই ঘূর্ণিঝড়টি যদিও অতি প্রবল সুপার সাইক্লোন, যেটি 200-র উপরে ছিল, এর আগে আমফানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল সাতক্ষীরার এই উপকূলীয় অঞ্চল, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছিল। কিন্তু এবার এখন সেইবার 200। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই পটুয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী শিকদার জুবাইর। জুবাইর, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? ইতিমধ্যেই 10 নম্বর 9 নম্বর বিপদ সংকেত চলছে, আপনার এখানকার সর্বশেষ কি পরিস্থিতি জানাবেন আমাদের।
ধন্যবাদ। পায়রা ও মংলা সমুদ্র বন্দরে 10 নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। এখানে একটু আতঙ্ক বিরাজ করছে, বিশেষ করে পটুয়াখালীর উপকূলে সকাল থেকেই কিন্তু বৃষ্টি ছিল। এই মুহূর্তে বৃষ্টি না থাকলেও বাতাসের চাপটা সকালের চেয়ে একটু বাড়তে শুরু করেছে। বিশেষ করে এই উপকূলের বেশিরভাগ মানুষই কিন্তু ঝড়, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের আতঙ্কে সব সময় রাত্রি যাপন করতে হয়, দিন কাটাতে হয়। আপনি জানেন যে এই জেলাটা সম্পূর্ণই বঙ্গোপসাগরের একেবারেই কোল ঘেঁষা। বিশেষ করে পটুয়াখালী জেলার যে খেপুপাড়া উপজেলা, যে উপজেলার উপর দিয়ে আজ এই ঘূর্ণিঝড়টি আঘাত হানার কথা রয়েছে, এই উপজেলার অনেক মানুষই রয়েছে আতঙ্কে। যখন 10 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে তখন কিন্তু পরিবেশটা একটু থমথমে অবস্থায় বিরাজ করছে। বিশেষ করে এই খেপুপাড়ার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে রবিউল হাসান, তিনি বিভিন্ন স্পট ঘুরে ঘুরে মানুষজনদেরকে আশ্রয়ন কেন্দ্রে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। পটুয়াখালী জেলায় 703টি ঘূর্ণিঝড় আশ্রয়ন কেন্দ্র ও 35টি মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। বিচ্ছিন্ন দ্বীপের মানুষগুলোকে এই জায়গাগুলোতে নিয়ে আসার জন্য চেষ্টা করা হয়েছে। প্রশাসন কাজ করছে, উপজেলা প্রশাসন কাজ করছে, সকলে সম্মিলিতভাবে জনপ্রতিনিধিদেরকে সাথে নিয়ে সম্মিলিতভাবে সকলে কাজ করে তাদেরকে মূল ভূখণ্ডে নিয়ে আসার জন্য চেষ্টা করছে। বিশেষ করে রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়া ইউনিয়ন, এই ইউনিয়নটিতে একেবারেই বেড়িবাঁধ নেই, ভাঙ্গন কবলিত এলাকা এবং চরমন্তাজের চরআন্ডা এলাকা রয়েছে, যেখানে গত ঘূর্ণিঝড়ের সময় বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছিল। পানি উন্নয়ন বোর্ড বারবার আশ্বাস দিতে চাইলেও আশ্বাস দিলেও এখনো পর্যন্ত সে সকল বেড়িবাঁধগুলো সংস্কার করা হয়নি। বিভিন্ন সময়ের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত বেড়িবাঁধ সংস্কার করার বারবার দাবি উঠেছে এই উপকূল থেকে। এতটুকু ছিল পটুয়াখালীর উপকূল থেকে আবহাওয়া নিয়ে আমার কাছে এই মুহূর্তের সবশেষ। আমরা আবহাওয়ার আরও খবর জানতে চলে যাব। আমাদের সহকর্মী অপেক্ষা করছেন বরগুনায়, সুমন শিকদার। সুমন, বরগুনার কি অবস্থা জানাবেন? ধন্যবাদ জুবাইর। আপনি যেমনটি পটুয়াখালীর কুয়াকাটা থেকে সেখানকার ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের পরিস্থিতি জানাচ্ছিলেন, আমি এখন রয়েছি বরগুনার বিষখালী নদীর তীরে। এবং আপনি যেভাবে জানাচ্ছিলেন যে আসলে সকাল থেকে এবং গতকাল রাত থেকে আমরা দেখেছি যে বরগুনায় কিন্তু থেমে থেমে দমকা হাওয়া সহ বৃষ্টি, এবং সকাল থেকে এই হাওয়ার পরিমাণটা কিছুটা বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টির তীব্রতাও কিছুটা বেড়েছিল। কিন্তু বিষয় যেটা হচ্ছে যে বৃষ্টিটা কিন্তু স্থায়ী হচ্ছে না। কিছুক্ষণ বৃষ্টি হওয়ার পরে আবার বৃষ্টি থেমে যাচ্ছে, আবার কখনো দমকা হাওয়া হচ্ছে, আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। সবকিছু মিলিয়ে আসলে বরগুনায় এই মুহূর্তে একটি গুমুট পরিস্থিতি বিরাজ করছে। এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু আপনি জানেন ইতিমধ্যেই 10 নম্বর মহাবিপদ সংকেত জারি করেছে, এবং যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে রিমাল, সেটি কিন্তু অগ্রভাগ ইতিমধ্যেই উপকূলে আঘাত শুরু করেছে। অগ্রভাগের যে প্রভাব সেটি কিন্তু আমরা দেখছি যে বারবার বৃষ্টি হচ্ছে, আবার কখনো দমকা হওয়া হচ্ছে। এবং বিশেষ করে আমি এখন যে বিষখালী নদীর তীরে রয়েছে, একটু যদি নদীটি দেখাই এখন, যে নদীটি কিন্তু ক্রমশ উত্তাল হতে শুরু করেছে এবং নদীতে সবসময় যে স্বাভাবিক অবস্থা বিরাজ করে এখন সেই অবস্থাটি নেই, অনেকটাই উত্তাল হয়েছে। এবং এই নদী সহ বরগুনার যে সকল নদ নদী রয়েছে সেই সব নদ নদীতে কিন্তু বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের যান চলাচল, নৌযান চলাচল নিষিদ্ধ করেছে। এবং তারপরও আমরা দেখেছি এই যে খেয়াঘাট রয়েছে, যেখানে দাঁড়িয়ে রয়েছে, এইখানে কিন্তু বেশ কিছু খেয়া এখনো কিন্তু তারা পারাপার করছে জীবনের ঝুঁকি নিয়ে। আমি একটু একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে আশঙ্কা করা হয়েছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বরগুনায় কিন্তু 3 থেকে 5 থেকে 7 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জলোচ্ছ্বাসের আতঙ্ক কিন্তু এখন এই উপকূলের মানুষের মধ্যে বিরাজ করছে। এবং বিশেষ করে বরগুনার যারা প্রান্তিক উপকূলে রয়েছে, বেড়িবাঁধের বাইরে যারা রয়েছে এবং ভাঙা বেড়িবাঁধ কবলিত এলাকায় যারা রয়েছে, তাদের মধ্যে কিন্তু আতঙ্কটি আরো বেড়ে গিয়েছে। এবং এই জলোচ্ছ্বাসে যদি বেড়িবাঁধ প্লাবিত হয় এবং বেড়িবাঁধ ভেঙে যায়, তাহলে কিন্তু বরগুনার কমপক্ষে 50টি পয়েন্টের মানুষ প্লাবিত হবে বলে আমাদেরকে স্থানীয় সূত্র জানিয়েছে। এই ছিল আমার কাছে এখানকার পরিস্থিতি। আমি চলে যাচ্ছি কক্সবাজারে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সিয়াম, জানবো সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। আসলে এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের যে অবস্থা একেবারে উত্তাল রয়েছে, তবে একটু পরপর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরপরই আবারও ব্যবসা গরম, অর্থাৎ রোদ, সূর্যের যে উকি সেটিও আমরা দেখছি। এবং পাশাপাশি বলে রাখি, কক্সবাজার সমুদ্র সৈকতের লাইফগার্ড কর্মীরা পর্যটকরা যাতে সমুদ্রে নামতে না পারে সেদিকে সজাগ রাখছেন। একই সাথে মাইকিং করে একেবারে পানিতে না নামার জন্য নিষেধ করছেন। একটু আগে জেলা প্রশাসক এখানে পরিদর্শন করেছেন। তবে আমরা যেটি দেখছি যে সাগরের যে স্বাভাবিক উচ্চতার চেয়ে যে জোয়ারের পানি সেটি বাড়ছে এবং একেবারে উপকূলে আশ্রয় পড়ছে। এখানে যে জিও ব্যাগ দেওয়া হয়েছে সেখানে যে পানির স্রোত সেটি আমরা
দেখতে পাচ্ছি, সেরকমই আমরা দেখছি। তবে উপকূলীয় এলাকা যেখানে আছে সেখানে মহেশখালীতে বিশেষ করে আশ্রয়ণ কেন্দ্রে মানুষজন ইতিমধ্যে আসতে শুরু করেছে। একটু আগে জেলা প্রশাসক বলছেন যে উপকূলে যেসব মানুষ ঝুঁকিতে আছে তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনা হবে, যেহেতু কক্সবাজারে 9 নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্র সৈকতের পরিস্থিতি যদি বলতে চাই তাহলে একেবারেই একটু পর পরে যে দমকা হাওয়া সেটিও বইছে, বৃষ্টি হচ্ছে, পাশাপাশি যে আবার রোদ উঠছে, এরকমই অবস্থা কক্সবাজার সমুদ্র সৈকতে। এই ছিল এখানকার সর্বশেষ। আমরা চলে যাব চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী শেখ জায়েদ। ধন্যবাদ সিয়াম সোহেল। চট্টগ্রামের একই পরিস্থিতি, প্রচণ্ড রকম রোদ আছে, তাপমাত্রা আছে, সেই সাথে বাতাসের গতিবেগ বাড়ছে, বাতাস গরম বাতাস বলতে হবে। আর সমুদ্র কিন্তু উত্তাল হচ্ছে। আমরা যেমনটি বলেছিলাম এর আগের বুলেটিনে যে সমুদ্র কিছুটা শান্ত ছিল, এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে জোয়ারের সাথে সাথে সমুদ্রের ঢেউয়ের উচ্চতাও বাড়ছে এবং খুব দ্রুত বেগে ঢেউয়ের যে একটি ঢেউ থেকে আরেকটি ঢেউয়ের যে সময় সেটিও কিন্তু মাঝখানে সময়টা কিন্তু কম, খুব দ্রুত আছড়ে পড়ছে, বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে। চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে 9 নম্বর মহাবিপদ সংকেত, একই সঙ্গে চট্টগ্রাম বন্দরে 3 নম্বর অ্যালার্ট আছে আমরা জানি। এবং বন্দরে যেসব ইকুইপমেন্ট আছে বন্দরে মালামাল খালাস এবং মাল উত্তোলন করার জন্য, সেই ইকুইপমেন্টগুলো নিরাপদে সরিয়ে রাখা হয়েছে। এছাড়া এখানে যে জাহাজগুলো ছিল বন্দরের আশপাশে সেগুলোকে নিরাপদে রাখা হয়েছে। মাছ ধরার ট্রলার যেগুলো আছে সমুদ্রে তাদেরকে নিরাপদে চলে আসতে বলা হয়েছে। জেলা প্রশাসন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস, রেড ক্রিসেন্ট সোসাইটি সবাই তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে আছেন। যদি কোনো ধরনের বড় ধরনের এখানে ক্ষয়ক্ষতি হয় যেন মোকাবেলা করা যায়। চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের পাহাড়ে যেসব বাসিন্দারা বসবাস করেন ঝুঁকিপূর্ণ অবস্থায়, তাদেরকেও নিরাপদে থাকতে বলা হয়েছে। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, যদি কোনো রকম খারাপ অবস্থার দিকে যায় তাহলে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা হবে। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে 290টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। যে কোনো পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি বা মেডিকেল অবস্থা যদি জরুরি অবস্থা হয় তাদেরকে সহযোগিতা করার জন্য সব মিলে সব ধরনের প্রস্তুতি আছে চট্টগ্রামে। সমুদ্র এখন উত্তাল, বাতাস বইছে, তবে রোদ আছে। কিছুক্ষণ পর পর আসলে পরিস্থিতি বদলাচ্ছে। এখানে আমরা যেটি দেখছি, বাতাস যদি কখনো ডান দিক থেকে আসছে, কখনো বাঁ দিক থেকে আসছে, অর্থাৎ ঘূর্ণিঝড়ের বাতাসের যে ঘূর্ণি সেটি আমরা এখানে টের পাচ্ছি। এই হচ্ছে আমার কাছে চট্টগ্রাম থেকে, ফিরছি স্টুডিওতে সোহাগের কাছে। জায়েদ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা, জানাচ্ছিলেন ঘূর্ণিঝড়ের তথ্য জানাচ্ছিলেন।